হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো ভালো আছো। আমাদের সমতল বস্তু কণার গতির আমাদের পরবর্তী লেকচারে চতুর্থ লেকচার যেটা আছে এটাতে সবাইকে স্বাগতম। এটা আসলে অনেক বইয়ে চ্যাপ্টার নাম্বার 9.1ও দেওয়া থাকে, আবার অনেকগুলো বইয়ে এই জিনিসটা যেটা আছে এই চ্যাপ্টারটাকে আসলে 9.2 চিন্তা করা হয় আর কি। তো আমরা আসলে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটার নাম হচ্ছে আপেক্ষিক বেগ। সো এটা অনেক বই 9.2 দেওয়া আছে, কেদারউদ্দিন স্যারের বই কেউ যদি ফলো করে ওটা 9.2 ওখানে দেওয়া আছে আর কি। আর অন্যান্য অনেকগুলো বই রূপপন্থী এগুলোতে 9.1 এটা সংযুক্ত করা আছে। তো যাই হোক, আমাদের টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগ। আমরা শুরু করতেছি আমাদের এই টপিকটা, সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। সো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি এটা আসলে কি বোঝায়, এটা আমরা ফিজিক্সে কিন্তু অনেকে পড়ছি। তো তারপরে আসলে আমরা একটু দেখি যে জিনিসটা আসলে কি বোঝায়, একটু হালকা বেসিক নিয়ে কথা বলি, তারপর হচ্ছে আমরা ম্যাথগুলোতে যাব বা আমাদের যে প্রুফ গুলো আছে ওগুলো আমরা একটু দেখবো। তো প্রথমে আপেক্ষিক বেগটা আসলে বোঝাচ্ছে যে আসলে কারো সাপেক্ষে কারো বেগ, মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের সাপেক্ষে আর একটা অবজেক্টের বেগ। যেমন আমি চিন্তা করতেছি যে আমাদের এইখানের মধ্যে একটা রাস্তা আছে, এই রাস্তার মধ্যে একটা গাড়ি আছে। সাপোজ এটা হচ্ছে একটা গাড়ি। সো এটা রাস্তার মধ্যে সাপোজ গাছ গাছালি অনেক কিছু আছে। একটা গাড়ি আছে, গাড়িটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল। তো গাড়িটার বেগটা আমি সাপোজ চিন্তা করতেছি সেটা হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিকে যাচ্ছে। আচ্ছা, তো এটা আমরা ধরে নিলাম যে 2 মিটার পার সেকেন্ড বেগে সে সামনের দিকে যাচ্ছে, এবং সে সামনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছে যে এটা আরেকটা গাড়ি। এই গাড়িটা কি করতেছে, আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে সেও সামনের দিকে যাচ্ছে। তো এখন কে আসলে কি দেখবে? আমি যদি প্রথম গাড়িটাতে অবস্থান করি, সাপোজ আমি ধরে নিচ্ছি আমি প্রথম গাড়িটার মধ্যে অবস্থান করতেছি, সাপোজ এটা হলাম আমি। আমি আসলে কি দেখতে পাবো? আমি পিছনের দিকে তাকালে আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে এই পেছনের গাড়িটা আমার থেকে পেছনের দিকে যাচ্ছে। সো এটা আমি কেমনে গিয়া করব? এটা হচ্ছে কে দেখতেছে? সাপোজ এটার মধ্যে বসে দেখা হচ্ছে। সো যখন এখন কোন একটা গাড়ির মধ্যে বসে দেখা হয় তখন এটাকে বলা হয় ওই গাড়িটার সাপেক্ষে। তো জিনিসটা আমি কনসেপ্টটা একটু বুঝাই। তো এখানে একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে আমাদের ভি, আমাদের একটু যদি লিখি আমি, এটা হচ্ছে ভি 1 2 1 2। ভি 1 2 মানে তো হচ্ছে এটা হচ্ছে 1 এর সাপেক্ষে 2 এর বেগ। তো এই জিনিসটাকে আসলে লেখা হয় ভি 1 মাইনাস আসলে ভি 2। ভি 1 2 মানে তো হচ্ছে এটা। সো ভি 1 2 মানে তো হচ্ছে ভি 1 এর সাপেক্ষে ভি এর 2 এর বেগ। সো এখানে আমাদের ভি 1 2 এর মধ্যে এটা আমরা এখানে বলতে পারতেছি। তো আমি যদি একটু ডিনোট করে দিই যে এই 2 টা আসলে বোঝাচ্ছে যার সাপেক্ষে, পরবর্তীতে যেটা থাকে ওটা বোঝাচ্ছে যার সাপেক্ষে বেগটা নেওয়া হচ্ছে, আর আগে যেটা থাকে এটা হচ্ছে যার বেগ। সো তাহলে এটা যদি আমি বলতে যাই এটার উচ্চারণটা আসলে অনেকটা এরকম হবে যে আসলে 2 এর সাপেক্ষে 1 এর বেগ, মানে তো হচ্ছে এটা হচ্ছে আমি বলতে যে গেলে এটা হবে 2 এর সাপেক্ষে 1 এর বেগ কত, হচ্ছে 2 এর সাপেক্ষে সাপেক্ষে 1 এর বেগ কত, এটা আসলে এটা বোঝাচ্ছে। So আমি ধরে নিচ্ছি এই গাড়িটা হচ্ছে আমাদের ভি 1 ভি 2 আগে যেটা আছে, আর এটাকে ধরে নিচ্ছি ভি 1। ঠিক আছে। সো এটা প্রথম গাড়িটা হচ্ছে 1 নাম্বার গাড়ি, দ্বিতীয় গাড়িটা হচ্ছে 2 নাম্বার গাড়ি। সাপোজ এটা হচ্ছে 1 নাম্বার গাড়ি আর এটা হচ্ছে 2 নাম্বার গাড়ি। এটা 1 নাম্বার গাড়ি, এটা 2 নাম্বার গাড়ি। ঠিক আছে। সো আমাদেরকে বলছে 2 নাম্বার গাড়ির সাপেক্ষে 1 নাম্বার গাড়ির বেগ কত। এটা মানে হচ্ছে আমি আছি এই মুহূর্তে 2 নাম্বার গাড়িতে, আমার অবস্থানটা হচ্ছে এখন 2 নাম্বার গাড়িতে, আমি 2 নাম্বার গাড়িতে বসে 1 নাম্বার গাড়িটাকে দেখতে যাচ্ছি। তো তাহলে আমি কি দেখতে পাবো? তো তার জন্য এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তো এই ফর্মুলাটা বলতেছে তোমার আসলে ভি 1 থেকে ভি 2 কে বিয়োগ করে দাও। সো ভি 1 থেকে আমি যদি ভি 2 কে বিয়োগ করে দিই, আমাদের এই একটা সূত্র দিয়ে কিন্তু এখানে আপেক্ষিক বেগের সবগুলো অঙ্ক করা যায়, যতগুলো ম্যাথ আছে সবগুলো এটা দিয়ে করা যায়, এবং এই সূত্রই তোমাকে বলে দিবে যে তোমাকে কি কাজ করতে হবে, কেমন? তো এখন আমরা যদি একটু দেখি যে এটা আসবে আমাদের ভি 1 মাইনাস ভি 2। তো এখানে ভি 1 এর মানটা আমাকে অলরেডি দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড, এবং আমার এখানে ভি 2 টা দেওয়া আছে, ভি 2 টা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড আমি যদি দুইটা বেগকে বিয়োগ করে দিই তাহলে আমি ভি 2 1 পাবো, মানে এটা হচ্ছে ভি 1 2 পাবো। ভি 1 2 হচ্ছে যে তোমার 2 নাম্বার গাড়ির সাপেক্ষে 1 নাম্বার গাড়ির বেগ। সো এটা যদি চেক করো, বিয়োগ করলে আনসারটা আসবে -8 মিটার পার সেকেন্ড। এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে আমি যদি 2 নাম্বার গাড়িটাতে থাকি, আমি 1 নাম্বার গাড়িটাকে -8 মিটার পার সেকেন্ড বেগে পেছনে যেতে দেখবো। ভাই পেছনে কেমনে বুঝছেন? ভাই একটা জিনিস মাথায় রাখবেন, এগুলো কিন্তু সবগুলা ভেক্টর রাশি। ভেক্টরের ক্ষেত্রে আমি সামনের ডিরেকশনটাকে চিন্তা করতে পারি পজিটিভ ডিরেকশন। পজিটিভ ডিরেকশন তার মানে এই 10, এখানে যে 10 মিটার পার সেকেন্ড লিখছি, এই 10 মিটার এর সিম্বলটা হচ্ছে প্লাস, 2 মিটার পার সেকেন্ড যে লিখছি এটার সিম্বলটা হচ্ছে প্লাস,
তো যেহেতু সামনে যাচ্ছে সবগুলো সামনের ডিরেকশনটাকে পজিটিভ চিন্তা করা হয়েছে। তাহলে ভাই অপোজিট ডিরেকশন যতগুলো আছে সবগুলো নেগেটিভ হয়ে যাবে। তো তাহলে এখানে 10 মিটারটাও পজিটিভ, 2 মিটারটাও পজিটিভ। সো অপোজিটে যদি কোনো একটা মান আসে, মানে এটা হচ্ছে -8, এটা বোঝাচ্ছে এটা ভাই ব্যাগটা পেছনের দিকে যাচ্ছে। তার মানে আমি প্রথম গাড়িটার মধ্যে বসে আমি পেছনের গাড়িটাকে দেখলে আমি বুঝতে পারবো যে এই গাড়িটা কন্টিনিউয়াসলি 8 মিটার পার সেকেন্ড বেগে আমার থেকে পেছনের দিকে যাওয়া শুরু করতেছে। এটা আমি ওখান থেকে বসে ফিল করব। আচ্ছা। আর তাহলে ভাই আমি আসলে আমি যদি প্রথম গাড়িটাতে থাকি, সাপোজ আমার অবস্থান এখন এই গাড়িতে নাই, B2 তে নাই। আমি আসলে B2 থেকে উঠে এসে V1 এসে বসলাম। সাপোজ এই জায়গাতে এসে বসলাম, এই গাড়িটার উপরে। আমি আসলে কি দেখতে পাবো? এখন যদি আমি V2 টাকে পর্যবেক্ষণ করি তখন আমি কি দেখতে পাবো? তখন এই সূত্রটা দাঁড়াবে ভি, এটা তো 1 2 হয়েছে, এটা আসলে V21, কারণ 1 এর সাপেক্ষে, কারণ আমি এই মুহূর্তে 1 এ অবস্থান করতেছে। সো এগুলো ভেক্টরিক্যালি আসলে সিম্বল দিলে খুব ভালো হয়, কারণ এগুলো আসলে সবগুলো ভেক্টর রাশি। ভেক্টর সিম্বল দিলে ভালো হয়। সো V21 ভেক্টর ইজ ইকুয়াল টু আসলে কি আসবে? এটা আসলে আমাদের V2 মাইনাস হচ্ছে V1। আচ্ছা। সো এখন আমি যদি একটু চিন্তা করতে যাই এখানে আসলে কি আসবে? এটা আসলে 1 এর সাপেক্ষে 2 এর বেগ। আচ্ছা, এখন তোমার আসলে 2 এর বেগটা আসলে কত? 2 এর বেগটা আমাকে অলরেডি দেওয়া আছে। 2 এর বেগটা হচ্ছে যে আমাদের V2 আসতেছে তোমার 10 মাইনাস, আর এখানে V1 টা আসতেছে 2। সো 10 থেকে 2 বিয়োগ করলে আমি দেখতে পাবো 8 মিটার পার সেকেন্ড। এটা মানে তো হচ্ছে আমি V1 এর মধ্যে বসে V2 টাকে দেখতে পাবো এটা আমার থেকে কন্টিনিউয়াসলি 8 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আসলে এটা এখান থেকে বসে দেখতে পাবো। এগুলো হচ্ছে সবগুলো 1D এর ক্ষেত্রে। আমি এখানে যতগুলো কনসেপ্ট লিখছি এগুলো সবগুলো কিন্তু 1 ডাইমেনশন। সো ভাই যখন 2 ডাইমেনশনে থাকে, যখন এই জিনিসগুলো 2 ডাইমেনশনে থাকবে, আমরা সামনে ম্যাথগুলো মেজরিটি করবো 2 ডাইমেনশনের। 2 ডাইমেনশনে যখন থাকবে তখন আসলে এই যোগ বিয়োগগুলো আসলে নরমাল যোগ বিয়োগ হবে না, তখন আসলে ভেক্টর সামেশন এন্ড এডিশন আসলে কাজ করতে হবে। সো ভেক্টর যোগ আসলে তখন আসলে আমাদের করা লাগবে। সো ভেক্টর যোগ করার ক্ষেত্রে তোমার আসলে এখানে যে সূত্রগুলো ইউজ করা লাগবে সেগুলো হচ্ছে সামন্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, এগুলো আসলে তোমার এখানে ইউজ করা লাগবে। তখন সামুদ্রিক সূত্র এগুলো আসলে ইউজটা আসলে হবে সামুদ্রিক সূত্র, মেইনলি আসলে বলতে গেলে সামুদ্রিক সূত্রটা ইউজ হবে এখানে। আচ্ছা, তো এগুলো তো 1D, বাট যখন 2D তে আসবো তখন আসলে যোগ বিয়োগ সবগুলো আসলে ভেক্টর যোগের মাধ্যমে আসলে করতে হবে। এই নর্মাল যোগ বিয়োগ এখানে যে আমি যেভাবে বিয়োগ করে ফেললাম, যোগ করে ফেললাম, ওগুলো আমরা করতে পারবো না, ঠিক আছে? তখন ভেক্টরিক্যালি যোগ বিয়োগ গুলো করতে হবে। তো আমরা দেখাবো জিনিসগুলা। তো আমরা যদি এখান থেকে এই কনসেপ্টটা একটু ডেভেলপ করতে চাই, এখানে আমাদের সাইন রুলের একটা কনসেপ্ট আছে। সাইন রুলের কনসেপ্টটা আমি একটু যদি বুঝাই তাহলে আমাদের জন্য কিছু জিনিস বুঝতে একটু সুবিধা হবে। আমাদের বলের একটা সাইন রুল ছিল। তো ওই সাইন রুলটা আসলে কি বোঝায়? সাইন রুল এই কনসেপ্টটা আসলে আমাদের সামনে কাজে লাগবে। কি কাজে লাগবে বলতেছি? তো সাইন রুলটা আসলে খুব দারুণ একটা জিনিস। যেমন 3টা ফোর্স যদি দেয়া থাকে, সাপোজ এখানে একটা ফোর্স দেয়া আছে, বা একটা, আমি এখানে একটা জিনিস কল্পনা করি। সাপোজ এখানে একটা বি বেগ দেয়া আছে, এখানে একটা ইউ বেগ দেওয়া আছে, এবং তাদের রেজাল্টেন্টটা বলছে আমাদের ডাব্লিউ, এবং তাদের মাঝখানে অ্যাঙ্গেল গুলো আমি জানি। সাপোজ এটা হচ্ছে যে আমাদের থিটা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আসলে কি বলা যায় বলি, এখানে হচ্ছে যে ভি ডিভাইড বাই, যখন আমি ভিটাকে লিখতেছি ভিটাকে ঢেকে রাখবো, যেহেতু আমাদের এখানে ইউ এবং ভি যেটা আছে তাদের যে রেজাল্টেন্টটা হচ্ছে ডাব্লিউ, তাহলে এখান থেকে তখন সাইন রুলটা কাজ করবে। তখন সাইন রুলটা আসলে কি বলে? তখন সাইন রুলটা বলে তুমি যখন ভি লিখবা, ভিটাকে ঢেকে রাখবা, ভিটাকে যদি মনে মনে ঢেকে রাখো, তাহলে তুমি ইউ এবং ডাব্লিউ দেখতে পাবা, তাদের মাঝখানে মধ্যবর্তী কোণটা হচ্ছে বিটা। তখন ভি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো ইউ ডিভাইডেড বাই আর কি লেখা যাচ্ছে, ইউ ডিভাইডেড বাই সাইন, ইউটাকে দেখে রাখো, ইউ ডিভাইড বাই সাইন আলফা হবে, আর ডাব্লিউ ডিভাইড বাই সাইন, ডাব্লিউ কে রেখে রাখলাম, মাঝখানে কোনটা হচ্ছে থিটা। সো এই যে সাইন রুলটা আসলে লেখা যায়, সাইন রুলটা আমাদের সামনে কাজে আসবে। তো সাইন রুলটা কখন কাজ করে? যখন দুইটা আমাদের ভেলোসিটি আছে তাদের মাঝখানে রেজাল্টেন্টটা যদি ডাব্লিউ হয় তখন সাইন রুলটা আসলে কাজ করে। আর এখানে একটা কনসেপ্ট লেখা আছে যে এটাকে ভেক্টরিক্যালি লিখলে আসলে এভাবে আসে, ইউ প্লাস ভি, এটার রেজাল্টেন্ট হচ্ছে ডাব্লিউ, তাহলে ইউ প্লাস ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আসলে আমরা এখান থেকে লিখতে পারতেছি। সো এটা যদি আমরা লিখতে পারি তার মানে তো হচ্ছে তোমার আসলে এখানে সাইন রুল গুলো কাজ করবে, কেমন? তো সাইন রুল গুলো কাজ করলে তুমি ওই যে যে ফর্মুলা গুলো আমরা বলছি এগুলো তুমি এখানে ইউজ করতে পারবা, কেমন? আচ্ছা, গেল।
তো এখন আমরা এখান থেকে একটা ম্যাথ দেখি, ম্যাথগুলো কিভাবে কাজ করে। আমরা আবার বলতেছি সবগুলো ম্যাথ আমরা 2D তে দেখবো। এরকম 1D কেস আসলে আমরা খুব একটা পাবো না, আমাদের মেজরিটি 2D থাকবে। সো 2D ম্যাথগুলো আমরা আস্তে আস্তে একটু দেখি, কেমন? সো প্রথমে আমরা এই ম্যাথটাতে আসি। এখানে একটা ম্যাথ লেখা আছে যে 3 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটা গাড়ি অপর একটা গাড়িকে 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যেতে দেখলো। মানে এখানে একটা গাড়ির কথা বলছে আর কি। সো এটার জন্য আমাদের একটু কম্পাসটা লাগবে, আমরা একটু কম্পাস অনুযায়ী ছবিটা আঁকার ট্রাই করি। তো প্রথমে আমাদের একটু নর্থ সাউথ এগুলো একটু দেখি। সো এটা হচ্ছে আমাদের কম্পাসটা। সো এই কম্পাস অনুযায়ী এটা হচ্ছে আমাদের উত্তর, এটা নাম দিচ্ছি দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। আচ্ছা এবার দেখো আমরা কি বলতে পারি এখান থেকে। এখানে বলছে যে আসলে 3 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে চলমান একটা গাড়ি আছে। সো গাড়িটার ডিরেকশন আমাকে দেওয়া আছে, গাড়িটা কোন দিকে যাচ্ছে। সো গাড়িটা নাকি আসলে উত্তর দিকে যাচ্ছে। সো গাড়িটা এই ডিরেকশন বরাবর যাচ্ছে, যেটা আমি এখানে মার্ক করে দিচ্ছি। এই ডিরেকশন বরাবর একটা গাড়ি যাচ্ছে উত্তর দিকে চলমান। আচ্ছা, সো গাড়িটা উত্তর দিকে চলমান একটা গাড়ি অপর একটা গাড়িকে সে আরেকটা গাড়ির দিকে লক্ষ্য করতেছে এবং ওই গাড়িটা 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যাচ্ছে। পশ্চিম দিকে মানে আসলে এই ডিরেকশনে যাচ্ছে সেটা। ওকে ফাইন, একটা গাড়ি এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। আচ্ছা, তার মানে একটা 3 মিটার পার সেকেন্ড বেগে এদিকে একটা গাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে, এটাকে নাম দিয়েছি আমরা V1। আরেকটা গাড়ি আছে সেটা হচ্ছে যে V2, সেটা হচ্ছে যে আমাদের কত বেগে যাচ্ছে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, সেটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। ওকে ফাইন, দুইটা গাড়ির কথা বলছে এখন। তো এখন বলছে যে গাড়িটির প্রকৃত বেগ কত। আচ্ছা এখানে একটা কাহিনী আছে ভাই, তাহলে এটা V2 না। সে যেতে দেখলো, এখানে একটা লাইন আসলে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সে অপর একটি গাড়িকে 4 মিটার পার সেকেন্ড বেগে পশ্চিম দিকে যেতে দেখলো। কে দেখছে? V1 এর এই গাড়িটা দেখছে। তার মানে সে দেখছে এটা, তার মানে অ্যাকচুয়াল বেগ তো তাহলে ওইটা না। তো কারণ সে অলরেডি একটা মোশনে আছে, সে যদি স্থির থাকতে একটা কথা ছিল, কিন্তু সে একটা গতিশীল থাকা অবস্থায় সে একটা জিনিসকে পর্যবেক্ষণ করলে সে কখনো সঠিক আনসার পাবে না। সো দ্যাট মিনস সে যেটা দেখছে সেটা হচ্ছে তার সাপেক্ষে বেগটা দেখছে, সেটা হচ্ছে সে V21 দেখছে। মানে 1 এর সাপেক্ষে 2 এর বেগ, এবং ওই মানটা কত, ওই মানটা সে দেখছে 4। আশা করি এবার বুঝতে পারছো। তার মানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে V1, যেটা দেওয়া আছে V1 এর মানটা আমাদের দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড, এটা আমাকে দেওয়া আছে। আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে V21, এই মানটা দেওয়া আছে আমাকে 4 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবং এটা কিন্তু 2D তে আছে, দেখো এটা কিন্তু একটা ডাইমেনশন কিন্তু দুইটা, উত্তরে একটা পশ্চিমে, তো দুইটা পরস্পর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তার মানে এখানে দুইটা ডাইমেনশন। তো এখন আমাদের ওই যে আপেক্ষিক বেগের যে সূত্রটা আছে এটা সবসময় ইউনিভার্সাল ট্রুথ, এটা সবসময় কাজ করবে। সো ওটা আমরা যদি একটু লিখতে যাই যে V21 বের করার ফর্মুলা কি। V21 এটা সমান আমি লিখতে পারবো, সেটা আসতেছে V2 মাইনাস V1, এটা আমি লিখতে পারতেছি এখান থেকে। আচ্ছা, সো V21 is equal to V2 minus V1। আচ্ছা, এবার আমার থেকে এখানে অ্যাকচুয়ালি কি দরকার। আমার দরকার হচ্ছে এখান থেকে আমাকে প্রশ্ন করছে যে গাড়িটার প্রকৃত বেগ কত, তার মানে আমাকে জিজ্ঞেস করছে যে V2 এর অ্যাকচুয়াল মানটা আসলে কত, কোশ্চেন করছে আমাকে এটা, কেমন। সো এখন এই যে প্রশ্নটা আমাকে করলো V2 এর অ্যাকচুয়াল মান আসলে কত, এটা আমি যদি বের করতে যাই, এটা আসলে আমাকে এই আইডিয়া এই ফর্মুলা থেকেই বের করতে হবে, এই ফর্মুলাটাকে কোনোভাবে ইউজ করে ট্রাই করতে হবে, কারণ এটা আমি জানি একমাত্র এটা আপেক্ষিক বেগের জন্য এই সূত্রটা আসলে কাজ করে। তোমরা হয়তো অন্য একটা জিনিস পড়ছিলা যে উল্টা করে যার সাপেক্ষে বলবে তাকে উল্টা করে যোগ করতে হয়, হ্যাঁ ওটা দিয়েও হবে, বাট এটা দিয়েও করা যায় চাইলে। সো দেখো এটা কিভাবে করতেছি আমরা। সো প্রথমে আমরা এখান থেকে V2 যদি বের করতে যাই, V2 সমান আসলে কি লেখা যাবে, সেটা লেখা যাবে V21 প্লাস আসলে V1, এটা আমরা এখান থেকে লিখতে পারবো। তার মানে V2 বের করার জন্য আসলে V21 বেগের সাথে V1 কে আমাদের যোগ করতে হবে, এবং এই যোগটাকে বলা হয় ভেক্টর যোগ। ভেক্টর যোগ কথাটার মানে হচ্ছে দুইটার লব্ধি বের করতে হবে। এটা মানে হচ্ছে তুমি V21 এর সাথে V1 এর যদি তুমি লব্ধি বের করো তাহলে তুমি V2 পেয়ে যাবে। তার মানে ভাই কনসেপ্টটা বুঝেন, আমার থেকে V2 পাওয়ার একটা বুদ্ধি হচ্ছে আমি যদি এখানে V1 এর সাথে V2 এর লব্ধি নির্ণয় করি, তাহলে আমি যদি লব্ধি বের করতাম তাহলে বলতো লব্ধিটা কোন দিকে আসতো। লব্ধিটা ভাই এই ডিরেকশনে আসতো, এই ডিরেকশন বরাবর যেত। তাহলে এই ডিরেকশন বরাবর যদি লব্ধিটা যদি আসে, লব্ধিটা যদি আসে তাহলে এই লব্ধিটাই আসবে V2। তাহলে লব্ধি যদি বের করতে চাই, লব্ধি বের করার জন্য
এই v21 এবং v1 এর লব্ধি বের করার তো আমাদের সোজা, কারণ দুইটা বেগ পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে দেখো, দুইটা বেগ পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করতেছে, এটা মাঝখানে মধ্যবর্তী কোণটা 90। তো যদি ভাই 90 হয়, আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে এই দুইটার লব্ধি বের করার জন্য এখানে আমাদের ওই v2 সূত্র আসলে যেটা দাঁড়াবে, v2 সূত্র আসবে ওই যে 90 ডিগ্রি কোণে থাকতে ফর্মুলা হচ্ছে যে v21 স্কয়ার প্লাস v1 স্কয়ার, কারণ ওই যে 90 ডিগ্রির কারণে ওই যে cos 90 এর মানটা 0 হয়ে যাবে, ওটা আর কষ্ট করে লিখতে হচ্ছে না আমাদের। সো আলটিমেটলি আমাদের আনসার কি আসবে, অলরেডি v21 এর মানটা আমি জানি, v21 এর মানটা আসলে তোমাকে অলরেডি দেয়া আছে 4, আরেকটা আসতেছে 3, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তো এখানে 4 এর সাথে 3 কে স্কয়ার করে যদি যোগ করো তাহলে আলটিমেটলি তোমার মানটা দাঁড়াবে আসলে 5। তার মানে ওই গাড়িটা অ্যাকচুয়ালি 5 মিটার পার সেকেন্ড বেগে আসলে ওইদিকে ওদিক বরাবর গতিশীল ছিল। তাহলে এই v2 বেগটা আমরা কত কত পাচ্ছি, 5 পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। তো এইভাবে আমরা চাইলে অঙ্কগুলো করতে পারবো। স্যার একটা সিম্পল ম্যাথ ছিল, আমরা আরেকটা ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখো, এটা মাঝে মধ্যে ভর্তি পরীক্ষা এমসিকিউতে আসে, কেমন? তো প্রশ্নটা বলছে উলম্বের সাথে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। আচ্ছা, তো ট্রেনে বসা এক যাত্রী বৃষ্টিকে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে পড়তে দেখছে। আমাকে জিজ্ঞেস করছে ট্রেনের বেগ আসলে কত, কেমন? তো বৃষ্টি পড়তেছে উলম্ব বরাবর, কেমন? তো আমরা যদি একটু দেখি, সো উলম্ব মানে তো হচ্ছে ভাই এই খাড়া রেখাটা হচ্ছে উলম্ব রেখা, এটা 2 ডাইমেনশন, এখন উত্তর দক্ষিণ না, এটা এখন একটা হচ্ছে উলম্ব রেখা, একটা হচ্ছে আনুভূমিক রেখা। সো এই ডিরেকশনে সাদা ডিরেকশন যেটা দেখতে পাচ্ছ এদিক বরাবর বৃষ্টিটা পড়তেছে। সো উলম্বের সাথে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। আহ উলম্বের সাথে না, উলম্বের দিকে হবে, এটা উলম্বের দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি পড়ছে। আচ্ছা, বৃষ্টি পড়ছে, ট্রেনে বসা এক যাত্রী উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে এটা পড়তে দেখতেছে। সো ট্রেনে একটা যাত্রী বসে আছে, সে দেখতে পাচ্ছে যে বৃষ্টি আসলে এভাবে পড়তেছে না, বৃষ্টিটা আসলে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে পড়তে দেখতেছে। সেটা কে দেখছে? ট্রেনে বসে এক যাত্রী। তার মানে সে কিন্তু অ্যাকচুয়াল বেগ দেখতেছে না, সে একটা আপেক্ষিক বেগ দেখতে পাচ্ছে। তো দ্যাট মিনস এখানে ট্রেনে বসা একজন প্যাসেঞ্জার আছে, সাপোজ একটা ট্রেন এখানে গতিশীল, তাহলে ভাই একটা নিশ্চয় ট্রেন আছে এখানে। সো একটা ট্রেন আছে এখানে, একটা ট্রেন এদিক বরাবর গতিশীল, এই ট্রেনটা হচ্ছে এদিক বরাবর গতিশীল। সো ট্রেনে যখন এদিকে গতিশীল তখন সে দেখতে পাচ্ছে বৃষ্টিটা অ্যাকচুয়ালি এভাবে পড়তেছে, এই ডিরেকশনে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। সো আমি যদি একটু দেখতে চাই এটাকে আসলে এইভাবে লেখা যায় যে বৃষ্টিটা সে এই ডিরেকশনে পড়তে দেখতেছে, এই ডিরেকশনে, মানে এইভাবে বৃষ্টিটা পড়তেছে আর কি, এইভাবে বৃষ্টিটা পড়তেছে। সো বৃষ্টিটাকে উলম্বের সাথে যদি আমি অ্যাঙ্গেলটা করতে যাই, উলম্ব রেখা হচ্ছে যে এইটা হচ্ছে উলম্ব রেখা, এই উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে সে পড়তে দেখতেছে বৃষ্টিটাকে। আচ্ছা, তো আমাকে প্রশ্ন করছে এখানে যে বেগটা আছে এই ট্রেনের বেগটা আসলে ভিটি, আমি নাম দিচ্ছি ট্রেনের বেগ, ভিটি এর বেগটা আসলে কত, ভি রেইনটা দেয়া আছে, ভি আর দেয়া আছে, ভি আরটা হচ্ছে তোমাকে বলে দিছে, ভি আরটা কত বলছে, ভি আরটা আমাকে বলছে 30, ভি আরটা আমাকে বলছে 30। আচ্ছা, সেগুলো দেওয়া আছে। তো এখন আমরা যদি এখান থেকে ম্যাথটা করতে চাই, এখানে আসলে আমাদের জাস্ট সিম্পলি আমি জাস্ট ফর্মুলাটা যদি ইউজ করি, এখানে আমাদের কি কি দেওয়া আছে, আপেক্ষিক বেগটা দেওয়া আছে, আপেক্ষিক বেগের সাথে আরো এক্স্যাক্টলি বলতে গেলে অ্যাঙ্গেলটা দেওয়া আছে। সো কার সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে, তাহলে ভি আর টি এটা আমাকে বলে দিয়েছে। ভি আর টি এটা আসলে আমাকে এই ডিরেকশনে, এই তীর চিহ্নটা হচ্ছে ভি আর টির তীর চিহ্ন। সো আমি এখান থেকে যদি একটু কনসেপ্টটা ডেভেলপ করার ট্রাই করি যে ভি আর টিটা আসলে কি, এখানে অ্যাকচুয়ালি ভি আর টিটা আসবে ভি আর টি মানে তো হচ্ছে ট্রেনের সাপেক্ষে বৃষ্টির বেগ, এটা আসবে তোমার ভি আর মাইনাস ভিটি লেখা যায়। ওকে, তো এখন এখান থেকে আমরা যদি একটু কনসেপ্টটা ডেভেলপ করি, এটা আসলে কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ভি আর টিটা বের করতে হলে তোমাকে আসলে এই ভি আর এবং ভিটির মাইনাস ভিটির অ্যাঙ্গেলটা নিতে হবে। মানে আমি জাস্ট একটু সাজায় লিখি জিনিসটা, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ভি আর টি, এটা মানে তো হচ্ছে ভি আর, এটাকে আমি জোর করে প্লাস দিলাম, তখন এখানে এই জিনিসটা জাস্ট উল্টে যাবে, মাইনাস ভিটি। তাহলে মাইনাস বিটি মানে আসলে কোন একটা ভেক্টরের সামনে যদি নেগেটিভ আসে তাহলে ভেক্টরটা জাস্ট সিম্পলি উল্টে যায়। সো উল্টে গেলে তাহলে এই ভিটি ডিরেকশনটা যদি সামনের দিকে হয় তাহলে এটার ডিরেকশন আসবে উল্টা দিকে, এটা আসবে তোমার মাইনাস ভিটি। তো আসলে সেম জিনিসের মান কিন্তু সমানই থাকবে, জাস্ট দিকটা উল্টে যাবে। তাহলে এটা বোঝাচ্ছে যে ভিটি এবং ভিআর এর লব্ধিটা আসলে কি বোঝাচ্ছে, ভিআরটি। এটা আসলে এই লাইনটা এটা বলছে যে এই দুইটার লব্ধিটা আসবে, এই দুইটার লব্ধি আসবে ভিটি, লব্ধিটা হচ্ছে ভিটি, ভিআরটি।
সো তাহলে এটা যদি আমরা এখান থেকে লিখতে পারি এই কনসেপ্টটা, তাহলে এটা আমাদের এখানে খুব বেশি কাজ আসবে। সো সেটা হচ্ছে আমরা এখান থেকে দুইটা ভেক্টর আছে, দুইটা ভেক্টর কিভাবে কল্পনা করতে পারি যে ভাই এখানে একটা আছে ভিটি মাইনাস ভিটি ভেক্টর, বা ভিটি ভেক্টর নিলেও চলবে কারণ মান তো সমান। আর এদিকে একটা ভেক্টর আছে সেটা হচ্ছে ভিআর ভেক্টর, এবং তাদের লব্ধি ভেক্টর যেটা আসতেছে সেটা হচ্ছে যে লব্ধিটা হচ্ছে যে ভি আর টি ভেক্টর। সো আমার আসলে দরকার হচ্ছে ট্রেইনের বেগটা কত, ভিটিটা আসলে আমার দরকার। সো আমাকে এখানে মাঝখানে কি দেওয়া আছে, আমাকে জাস্ট অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেল যেটা আছে না, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিছে। সো এটা যেহেতু 30 ডিগ্রি বলে দিছে, আমি ভেক্টরটাকে সমান্তরালে সরাই দিকে নিয়ে আসতে পারি। তো তাহলে এখানে আসলে একটা tan এর একটা আইডিয়া ইউজ করা যায়, যে এখানে tan থিটা সমান, আমি যদি এখানে একটা tan এর আইডিয়া ইউজ করি, tan এর থিটা ইজ ইকুয়াল টু, তুমি লিখতে পারবা যে এই ডিরেকশন সূত্র ভিটি ডিভাইড বাই ভিআর, এটা আসলে এখান থেকে লেখা যায়। আচ্ছা, এখন বিটি ডিভাইড বাই ভিআর লেখা যায়। সো আমি একটু এটার ম্যাগনিটিউডটা নিয়ে কাজ করতেছি, কারণ হচ্ছে যে ভাই এটা অ্যাঙ্গেলটা আসলে থার্ড কোয়াড্রেন্ট, ওটা আসলে ওখান থেকে নেগেটিভ আসবে, সো মাইনাস মাইনাসে যদিও প্লাস হয়ে যাবে। সো আমি জাস্ট মডুলাসটা নিয়ে কাজ করতেছি, চিন্তা করতেছি এটা ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আমাদের এখান থেকে যদি ট্যান থিটা সমান ভিটির মানটা আসলে কত আসতেছে, ভিটির মানটা আসতেছে আমাদের এটা জানি না, এটা বের করতে বলছে, ভিটি ডিভাইড বাই এখানে আসতেছে ভি আর, ভি এর মানটা আমাকে কত বলছে, ভি এর মানটা আমাকে অলরেডি বলে দিয়েছে, সেটা হচ্ছে 30। সো ট্যান থিটার মানটা আসলে আমি জানি, ট্যান থিটাটা আসলে কত, থিটাটা আমাকে বলেছে উলম্বের সাথে এটা 30 ডিগ্রি কোণ তৈরি করতেছে, আসলে এই অ্যাঙ্গেলটা 30। তাহলে এখান থেকে বি টিটা চলে আসবে, বি টিটা আসলে তুমি লিখতে পারবে সেটা হচ্ছে 30 ইন্টু ট্যান 30, যেটা কিনা আসলে লেখা যায় 30√3 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে এত বেগে ট্রেনটা আসলে যাচ্ছে। তো এখান থেকে একটা শর্টকাট চাইলে লেখা যায়, এই যে এখানে যে লাইনটা ভাইয়া লিখছি, এটা আসলে এখান থেকে শর্টকাট লেখা যায়, যে অনেক সময় একটা ম্যাথ আসে না ফিজিক্সে, যে আসলে আমাদের ওই কত কোণে ছাতা ধরতে হবে, এটা কিন্তু এই জায়গা থেকে বেসিক্যালি আসে। তো আমি একটু যদি এখানে শর্টকাটটা লিখে দিই, শর্টকাটটা হচ্ছে ওই যে কত কোণে ছাতা ধরা লাগবে, সেটা হচ্ছে শর্টকাট, সেটা হচ্ছে কত কোণে 10, এরপর কত কোণে কোণে ছাতা ধরা লাগবে, ধরা লাগবে। So, একটা লোক দৌড়ায়, ওই লোকটাকে বলছে যে বৃষ্টি এত বেগে পড়তেছে, তাহলে কত কোণে তাকে ছাতা ধরতে হবে। তো তখন ফর্মুলা হচ্ছে যে উপরে হচ্ছে লোকের বেগ, লোকের বেগটা উপরে ডিভাইড বাই আসলে বৃষ্টির বেগ। সো এখানে জাস্ট লোকের জায়গায় ট্রেন দিয়ে দিছে আর কি। তো তুমি এই ফর্মুলাটা ডাইরেক্ট সরাসরি ইউজ করতে পারো। তো এটা আসলে আমাদের ফিজিক্সে খুব ভালো কাজে দেয় আর কি, কেমন। সো 10 কত কত কোণে ছাতা ধরা লাগবে, এটা ফর্মুলা হচ্ছে লোকের বেগ ডিভাইড বাই বৃষ্টির বেগ। তো এখন আমি যদি একটু এখানে একটু যদি দেখতে চাই, আমরা পরবর্তী আরেকটা ম্যাথ দেখি। পরবর্তী আরেকটা ম্যাথের মধ্যে আমাদের বলছে এটা, সেটা বলছে ইউ বেগে একটা জাহাজ আছে, ওই জাহাজটা আসলে পূর্ব দিকে চলছে, এবং অপর একটা জাহাজ প্রথমটির দিকের সাথে থিটা কোণে আনত, দেখে 2u বেগে চলছে। তো প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজটি উত্তর পূর্ব দিকে চলছে, প্রমাণ করতে বলছে থিটার মানটা আসলে এটা। তো আসলে দেখি ম্যাথটা আসলে ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো ম্যাথটা করার নিয়ম আছে, নিয়মটা আমি একটু দেখি। প্রথমে একটু একটা কম্পাস চিন্তা করি এদিকে, এটা একটু চিত্রটা খুব ভালো বুঝতে হবে, না হলে এই ম্যাথটা আসলে বোঝা খুবই টাফ। ম্যাথটা একটু কঠিন, বাট আসলে এতটা কঠিন না, বাট আমরা একটু বুঝে করলে অঙ্কটা সোজা আমাদের জন্য। সো আমি এখানে একটা কম্পাস ড্র করতেছি। আচ্ছা, এটা হচ্ছে উত্তর, এই ডিরেকশনটা, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, ঠিক আছে। এবার আমি দেখতে পাচ্ছি ইউ বেগে একটা জাহাজ পূর্ব দিকে চলছে, কোন দিকে চলতেছে, পূর্ব দিকে, ঠিক আছে। So, আমি চিন্তা করতেছি একটা জাহাজ ইউ বেগে পূর্ব দিকে যাচ্ছে, কথাটার মানে হচ্ছে এই যে সাদা যে লাইন যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ভি1 বেগ, সেটার মান বলতেছে ইউ, 1 নম্বর ভেলোসিটি। প্রথম যে জাহাজ আছে সেটার বেগকে আমি 1 নম্বর ধরতেছি, সেটার বেগটা পাচ্ছি ইউ। আরেকটা জাহাজ আছে, সেই জাহাজটা অপর একটা জাহাজ প্রথমটির দিকের সাথে থিটা কোণে চলতেছে, তাহলে ভাই জাহাজ ভাই আরেকটা আছে,
এবং ওই জাহাজটা আমার প্রথমটা যেদিকে যাচ্ছে না তার সাথে থিটা কোণে যাচ্ছে। তাহলে এটাকে আমি চিন্তা করতে পারি অনেকটা এরকম, যেটা হচ্ছে দ্বিতীয় জাহাজ, এটা আসতেছে V2, এটা প্রথমটার দিকের সাথে কত কোণে যাচ্ছে এটা আমাকে বলে দিচ্ছে, যে এই কোণটা হচ্ছে থিটা, এটা বলছে থিটা। আচ্ছা, এখন এটার সাথে থিটা কোণে যাচ্ছে, তাহলে এটার V2 এর মানটা আমরা বলতেছি যে 2u, এটা একটা ইউ, একটা হচ্ছে 2u। আচ্ছা, তো প্রথম জাহাজের যাত্রীদের নিকট মনে হচ্ছে যে প্রথম যে জাহাজটা আছে, V1 এর যে জাহাজটা আছে, এটার প্যাসেঞ্জার থেকে মনে হচ্ছে যে এই দ্বিতীয় জাহাজটা উত্তর পূর্ব দিকে চলছে। এই ডিরেকশনটা কোথায়? উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে মানে তো হচ্ছে উত্তরেও না পূর্বেও না, উত্তর এবং পূর্বের ঠিক মাঝামাঝি। উত্তর এবং পূর্বের দিক বরাবর ঠিক মাঝামাঝি যদি একটা বেগ চিন্তা করা হয়, যেটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে, এই ডিরেকশনটাকে বলা যায়, মানে উত্তর এবং পূর্বের দিকের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতেছে, মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে যাবে 45, মানে মাঝখান দিয়ে যেটা যাচ্ছে। তো এখন এটাকে আমরা নাম দিতে পারতেছি আসলে কি, এটা আসলে আমাদের বলতে পারতেছি যে ভি, এটা কে দেখতেছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রথম জাহাজটা দেখতেছে, কাকে দেখতেছে? 2 কে দেখতেছে, তাহলে এটা হচ্ছে V21, তাহলে V21টা দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে যে থিটার মানটা প্রুফ করতে। তো তাহলে এখান থেকে কনসেপ্টটা আমরা কি লিখতে পারতেছি? আমরা লিখতে পারতেছি যে আহ, সূত্রটা যেটা আছে, এই V21, এটা ভেক্টরিক্যাল লিখতেছি, সমান আসতেছে V2 মাইনাস V1, এটা লেখা যায়। আচ্ছা, এখান থেকে তুমি যদি একটা কাজ করো, সেটা হচ্ছে লেখা যাবে অনেকটা এরকম, যে V2 সমান আসলে কি লেখা যায়? V2 সমান লিখতে পারতেছে যে V21 প্লাস V1, এটা আমি লিখতে পারি। আচ্ছা, এখন এটা আসলে কি বোঝায়? এটা বোঝাচ্ছে ভাই এই দুইটা বেগের বা দুইটা ভেক্টরের লব্ধিটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি একটু দেখো, যে এই V2টা যেটা আছে, এই V2টা হচ্ছে V1 আর V21 এর লব্ধি। তাহলে এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এখানে লিখতে পারতেছি যে এই জায়গাতে আমরা লিখতে পারতেছি যে, একটু ছোট করে লিখি, সেটা হচ্ছে যে এই যে V1 আর এই যে V21, এইটার লব্ধিটা আসলে হচ্ছে, এটার লব্ধিটা হচ্ছে V2। তাহলে এখানে যদি এটা লিখি, তাহলে এখান থেকে তোমার ওই যে সাইন রুলটা আছে না, ওই সাইন রুলটা তুমি খাটাতে পারবা। এখানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 45, এখান থেকে এতটুকু অ্যাঙ্গেলটা হচ্ছে 45। সো এখান থেকে তুমি ওই যে সাইন রুলটা কাজ করতে পারবা। তো সাইন রুলটা যদি এখান থেকে ইউজ করতে চাই আমরা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, যে বেগের সাইন রুলটা থেকে বলতে পারবো যে V1 ডিভাইডেড বাই সাইন, এটার V1টাকে যখন ঢেকে রাখবো অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এখন এই কোণটা আসলে কত আসবে? এই কোণটা এতটুকু হচ্ছে পুরোটা 45, এটা হচ্ছে থিটা, তাহলে এটা আসবে 45 মাইনাস থিটা। একটু অ্যাঙ্গেলটা ভালো মতো দেখলে বুঝবা যে এটা হচ্ছে 45 মাইনাস থিটা আসে। আচ্ছা, এটা আসতেছে V1। আবার আমি যদি V2 লিখতে চাই, V2 যদি লিখতে চাই, কারণ V2টা আমার লাগবে মেনলি, V2টা লিখতে চাইলে তুমি V2টা ঢেকে রাখবা, অন্য দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে sin 45 ডিগ্রি, এটা আসবে sin 45 ডিগ্রি। আর আমি যদি এখান থেকে V21 লিখতে চাই, V21টাকে ঢেকে রাখবো, অন্য দুইটার মধ্যবর্তী কোণ আসতেছে sin থিটা। যদিও তোমার লাস্টের মানটা লাগবে না, কারণ প্রমাণে কোথাও আসলে V21 এর অস্তিত্ব নাই, সো আমি আসলে লাস্টেরটা ইউজ করব না, প্রথম দুইটা ইউজ করলে আমাদের কাজটা হয়ে যাবে। সো আসলে এখন বাকি কাজ হচ্ছে সবই ক্যালকুলেশন। সো ক্যালকুলেশনটা দেখো, এখান থেকে এটা প্রুফ করার জন্য যেভাবে হোক থিটা বের করে নিয়ে আসতে হবে। সো আমি এই দুইটা পার্ট নিয়ে কাজ করব, এই প্রথম দুইটা পার্ট নিয়ে কাজ করব। সো তাহলে এখান থেকে লিখতে পারবো V1 ডিভাইড বাই সাইন 45 মাইনাস থিটা, এটা আসতেছে V2 বাই সাইন 45। জাস্ট এই দুইটা পার্ট লিখলাম, কারণ এই দুইটা নিয়ে কাজ করবো আমি মেনলি। তো এখন দেখো এখান থেকে কি লেখা যায়, V1 এই নিচেটাকে একটা সূত্রে ফেলা যায়, সাইন A মাইনাস B সূত্র। সো ত্রিকোণমিতিতে আমরা পড়ছি, এটা সাইন 45 কস থিটা মাইনাস, এখান থেকে লেখা যাচ্ছে যে কস 45 সাইন থিটা। তো এটাকে পুরোটা বড় সূত্রে ফেলে দিলাম।
আর এখানে আসলে লেখা যাচ্ছে v2 sin 45 আসলে এখানে sin 45 থাকুক sin 45। তো এখানে একটা কাজ করা যায়, sin 45 এর মানটা আমরা জানি, মানটা আসতেছে 1/√2 cos theta minus 1/√2 sin theta is equal to v2 divided by 1/√2। এখন এখান থেকে ভাইয়া 1/√2 টা কমন নিয়ে ফেলা যায়, তাহলে v1 1/√2 যদি কমন নিয়ে ফেলি, এটা আসবে cos theta minus sin theta, এটা আসবে v2, এটা আসবে 1/√2। তাহলে 1/√2 এখানে 1/√2 এখানে কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে লিখতে পারতেছে v1, এটা আসতেছে cos theta minus sin theta, এটা আসতেছে v2। সো এখন v1 v2 এর মান কিন্তু আমরা জানি, একটু খেয়াল করো v1 এর মানটা আমাদেরকে বলে দিছিল যে এটা হচ্ছে u, আরেকটা হচ্ছে তোমার v2 টা হচ্ছে 2u। তো এখান থেকে যদি এই মানটা যদি আমরা এখান থেকে ইউজ করি, তাহলে আমাদের অনেক কিছু কেটে যাবে। সো সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারবো যে এটা আসতেছে u ডিভাইডেড বাই cos theta মাইনাস sin theta সমান আসতেছে এটা আসতেছে 2u। সো এখানে u টাও কেটে যাচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে যদি বলতে চাই, এখান থেকে আমরা কি লিখতে পারবো, সেটা আসতেছে যে 2 cos theta মাইনাস sin theta ইজ ইকুয়াল টু আসতেছে 1। এটা এখান থেকে লেখা যায়। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে যদি cos theta মাইনাস sin theta বের করতে চাই, যে cos theta মাইনাস sin theta ইজ ইকুয়াল টু আসতেছে হাফ। সো ওখান থেকে যেভাবে থিটা বের করে নিয়ে আসতে হবে। সো থিটা বের করার জন্য আমি একটা কাজ করি, বোথ সাইডে স্কোয়ার করি জিনিসটাকে। এটা আসবে তোমার cos theta মাইনাস sin theta, এটা এখানে একটা স্কোয়ার করলাম, এখানে আসতেছে 1/4, স্কোয়ার করলে 1/4 হয়ে যাবে। সো cos স্কোয়ার মানে তো আসতেছে এটা আসবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মাইনাস 2 sin theta cos theta সমান আসতেছে 1/4। আচ্ছা, তাহলে এখান থেকে আসলে কি লেখা যায়, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এটা ভাই 1 হয়ে যাচ্ছে, তো এখানে তো 1 লেখা যায়। আর এই জায়গাটাকে লেখা যাচ্ছে sin 2 থিটা। সো এটা যদি sin 2 থিটা লিখতে চাই, sin 2 থিটা সমান আসতেছে 1/4। তাহলে sin 2 থিটা সমান আসতেছে 1 মাইনাস 1/4, যেটা কিনা ক্যালকুলেশন করলে sin 2 থিটা সমান আসতেছে 3/4। তো এখান থেকে আমার থিটাটা বের করতে হলে সাইনটা এই পাশে নিয়ে যেতে হবে। তাহলে 2 থিটা সমান লিখতে পারতেছি যে sin ইনভার্স 3/4। তাহলে শুধু থিটা কত আসে, শুধু থিটা আসতেছে হাফ sin ইনভার্স 3/4। দেখেন ভাই, এটাই কিন্তু প্রুফ করতে বলছে আমাদের, এই যে লাইনটা যেটা লাস্টে লাইনটা যেটা লিখছি, এটাই কিন্তু প্রমাণ করতে বলছে। সো এটাই আছে, কেমন? সো এটার প্রসিডিউরটা লাস্টের দিকে পুরোটা হচ্ছে ক্যালকুলেশনের পার্ট। এখানে যতটুকু না বুঝার আছে ততটুকু বেশি ক্যালকুলেশনটা একটু বুঝা ছিল আর কি। আর এটা হচ্ছে পুরো ম্যাথটা, এই ম্যাথটা আসলে পরীক্ষায় আসে প্রায়। এটা একটু কঠিন ম্যাথ, এন্ড এটা সৃজনশীলের জন্য খুব ভালো একটা ম্যাথ। তো এই জন্য ছাত্রদের এই অঙ্কটা খুব পছন্দ। সেটা আমরা একটু দেখে রাখবো এবং এটা বারবার প্র্যাকটিস করবো আমরা, তাহলে মোটামুটি আয়ত্ত করা যাবে। ওকে, এখন যেটা করাবো, এই ম্যাথটা আসলে একটু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বলা যায়। মানে ম্যাথটা আসলে অঙ্কটা ছোট, বাট আসলে এই অঙ্কটার মধ্যে অনেক কনসেপ্ট আছে যেগুলো আসলে বোঝার মতো আর কি। আর এটা বলা যায় এটা এটা খুব কম আসে, বাট তারপরে এটা যদি আমরা করাই তাহলে আমাদের বেসিক কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হবে আর কি ভালো। এই জন্য আসলে এই ম্যাথটা পিক করা। তো ম্যাথটা আমরা দেখি, ম্যাথটা সুন্দর ম্যাথ। তো এখানে কি বলছে, এখানে একটা লোকের কথা বলছে। তো বৃষ্টির দিনে একজন লোক যাচ্ছে। সো আচ্ছা, এখানে একটা কনসেপ্ট বলি, বৃষ্টি আসলে সবসময় আসলে উলম্ব বরাবরই পড়ে। যদি বাতাসের বেগ না থাকে তাহলে আসলে বৃষ্টি সবসময় আহ মানে অন্যদিকে যাবে না, ডিরেকশন সবসময় উলম্ব বরাবর পড়বে। কিন্তু আমি যদি দৌড়াই তখন আসলে আমি আপেক্ষিক বেগটা সাধারণত দেখতে পাই আর কি, কিন্তু বৃষ্টি সবসময় আমাদের চিন্তা করতে হবে উলম্ব বরাবর পড়তেছে। তো বৃষ্টির দিনে একজন লোক আসলে 5 মিটার পার সেকেন্ড হেঁটে দেখতেছে যে বৃষ্টি খারাপভাবে পড়তেছে। তো নিশ্চয়ই এখানে বাতাসের কোনো একটা বেগ আছে, তার মানে বৃষ্টিটা অন্য ডিরেকশনে পড়তেছে। কিন্তু সে যখন একটা স্পিড নিয়ে আগাইছে, স্পিডটা আমাকে বলে দিচ্ছে সেটা হচ্ছে প্রায়
5 মিটার/সেকেন্ড স্পিড সে যখন আসলে গেইন করছে তখন দেখতেছে বৃষ্টিটা তার থেকে মনে হচ্ছে যে বৃষ্টিটা উলম্ব বরাবরই পড়তেছে। এখন যখন সে তার বেগটা দ্বিগুণ করছে, সে যখন 5 থেকে 10 করছে তার বেগটা, তখন দেখতেছে বৃষ্টিটা খাড়া রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। প্রশ্ন করছে বৃষ্টির প্রকৃত বেগ কত। সো অঙ্কটা আমরা একটু বুঝি, তার জন্য আমাদের একটা কম্পাস ড্র করতে হবে। সো আমরা একটা কম্পাস, কম্পাস না, একটা উলম্ব রেখা একটা আণবিক রেখা ড্র করতেছি। সো এটা তো উত্তর দক্ষিণ লাগতেছে না, আমি চিন্তা করতেছি যে এক্স অক্ষটা হচ্ছে আণবিক রেখা, ওয়াই অক্ষটা হচ্ছে উলম্ব রেখা। তখন কাহিনী কি হচ্ছে দেখো, কাহিনীটা হচ্ছে বৃষ্টিটা আসলে আহ, আমাদের সে আসলে 5 মিটার/সেকেন্ড বেগে একটা লোক হেঁটে দেখতেছে। সে 5 মিটার/সেকেন্ড বেগে একটা লোক যখন হেঁটে দেখছে, সে দেখতে পাইছে, এটা হচ্ছে লোকের বেগটা, এটা বলতেছে 5 মিটার/সেকেন্ড, এই লোকটা হাঁটতেছে এই ডিরেকশন বরাবর, এক্স অক্ষের সামনের দিকে যাচ্ছে। ওকে, এবং সে আসলে যখন 5 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছে, সে দেখতে পাচ্ছে যে বৃষ্টিটা আহ বৃষ্টিটা কিভাবে পড়তেছে, খারাপ ভাবে পড়তেছে। আসো আমরা জিনিসটা আসলে এভাবে না এঁকে আমি একটু এভাবে বিশ্লেষণ করি অঙ্কটা। এক্স অক্ষ দরকার নেই, জাস্ট একটু চিন্তা করো, নর্মালি চিন্তা করো যে এইখানে এই ডিরেকশন থেকে একটা লোক 5 মিটার/সেকেন্ড বেগে হাঁটতেছে। সো হাঁটার টাইমে সে দেখতে পাচ্ছে বৃষ্টিটা কোন দিকে পড়তেছে, সে দেখতে পাচ্ছে সে বৃষ্টিটা খাড়া উলম্ব রেখার সাথে এভাবে পড়তেছে, মানে এভাবে পড়তেছে। তো সে কি অ্যাকচুয়ালি বৃষ্টির বেগটা দেখতেছে? এটা তো বৃষ্টির লোকের বেগ। লোক মানে তো হচ্ছে এল, বিএল, বি লোক, এল ফর লোক। আচ্ছা, আর তাহলে বৃষ্টি যেভাবে পড়তেছে সেটা কিন্তু সে আপেক্ষিক বেগ দেখতে পাচ্ছে, তার মানে সেটা হচ্ছে রেইনের ভেলোসিটি কার সাপেক্ষে, লোকের সাপেক্ষে, বি আর এল, সে দেখতে পাচ্ছে যে উলম্ব বরাবর পড়তেছে। তার মানে বৃষ্টিটা তাহলে ভাইয়া মোটামুটি শিওর যে অ্যাকচুয়ালি এদিকে পড়তেছে না, বৃষ্টিটা হয়তো বা একটু সামনে গিয়ে পড়তেছে। সাধারণত কি হয়, বৃষ্টি আসলে এভাবে পড়ে নর্মালি, আমরা যত স্পিড বাড়াই বৃষ্টি আসলে এদিক এদিক বরাবর বাঁকা হইতে থাকে, আমাদের দিকে আস্তে আস্তে সরে আসতে থাকে, বুঝতে পারছো? তো বৃষ্টি উলম্ব বরাবর পড়ে সাধারণত, আমরা যদি স্পিড বাড়াই বৃষ্টির ডিরেকশনটা এভাবে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে আর কি, বুঝতে পারছো? একদম আমি যদি ইনফিনিটি বেগে দৌড়াইতে পারতাম, বৃষ্টিটা একদম আমার সামনের দিকে আসতো আর কি, মানে কেউ গুলি করতেছে সামনে থেকে এরকম ভাবে আসতো জিনিসটা। আচ্ছা, তাহলে বৃষ্টিটা নিশ্চয়ই আসলে কিছুটা সামনে গিয়ে পড়তেছে, তাহলে রেইনের ভেলোসিটি অবভিয়াসলি কিছুটা সামনে হবে। কেমন? তুমি এটা চাইলে উল্টা ভেক্টরিক্যালি চাইলে বের করতে পারবা। ভি, এটা হচ্ছে রেইন হচ্ছে অ্যাকচুয়াল ভেলোসিটি আসলে এদিকে। কেমনে? মানে তুমি যদি ভি আর বের করতে চাও, এটাকে উল্টা করে যোগ করতে হবে, উল্টা করে যোগ করলে ডিরেকশনটা এদিকে আসবে। কেমন? আচ্ছা, এবার দেখো কনসেপ্টটা কি বলছে। এবার বলছে আমি যদি বেগটাকে দ্বিগুণ করি, তাহলে বেগটা এখন হয়ে গেছে ভাইয়া দ্বিগুণ। ভি 2 আর 5 না, এটা আসলে যখন 10 হয়ে গেছে, সো ভি এল প্রাইম, এটা হচ্ছে যখন তোমার আসলে 10 মিটার/সেকেন্ড হয়ে গেছে, তখন কি দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি বৃষ্টিটা এই মুহূর্তে আমাদের কি মনে হচ্ছে, আমি যখন বেগটা দ্বিগুণ করছি তখন আসলে আমাদের থেকে মনে হচ্ছে সে বৃষ্টির বেগ দ্বিগুণ করে দেখলো যে এটা খাড়া উলম্ব রেখার সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে, তার মানে তখন বি আর এলটাও চেঞ্জ হয়ে গেছে, তখন মনে হচ্ছে বি আর এলটা উলম্ব রেখা, তো এদিকে উলম্ব রেখার সাথে বৃষ্টিটা মাথা রাখবে, স্পিড বাড়াইলে বৃষ্টির বেগটা আসলে এই সাইড থেকে এই ডিরেকশনে যেতে থাকে, আস্তে আস্তে এই ডিরেকশনে যেতে থাকে, বুঝতে পারছো? তুমি যখন স্পিড বাড়াবা বৃষ্টির ডিরেকশনটা আস্তে আস্তে এভাবে ঘুরতে থাকবে, কখনো এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর এবার যত স্পিড বাড়াবে তত আসলে এই ডিরেকশন বরাবর বৃষ্টিটা তোমার দিকে তেড়ে আসতে থাকবে। তো এখন বি নতুন আর এলটা আসলে বলতে পারবো, এটা হচ্ছে ভি আর এল প্রাইম, এটা সে দেখতে পাচ্ছে, সে এটা দেখতে পাচ্ছে যে এই ডিরেকশনটা এখন 30 ডিগ্রি কোণে পড়তেছে, উলম্ব রেখা, সাথে উলম্ব রেখা হচ্ছে এটা, ওই আর এল বরাবরই উলম্ব রেখাটা কাজ করতেছে। তো এখন এই হচ্ছে কনসেপ্টটা, আমাদের এই যতটুকু ফিচার বলছে ততটুকু থেকে আমরা এটা বলতে পারতেছি। তো এখানে প্রায় দুইটা ঘটনা ঘটছে, একটা ঘটনা যেখানে আসলে আমাদের 5 মিটার/সেকেন্ডে যাচ্ছিল, একটা হচ্ছে 10 মিটার/সেকেন্ডে যাচ্ছিল। আমি প্রথমটা নিয়ে কাজ করি, প্রথম কেসটা যদি বলতে চাই, সে যখন 5-এ যাচ্ছিল, সে যখন 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, সে কি কি দেখতে পেয়েছে? সে দেখতে পেয়েছে বৃষ্টিটা তখন ওই মুহূর্তে পড়তেছিল উলম্ব বরাবর, ভি আর এল, সে এটা দেখতে পাচ্ছিল। তার কাছে ভি আরটা যেটা মনে হচ্ছিল সেটা কোন দিকে, তার কাছে মনে হচ্ছিল ভি আরটা আসলে এদিক বরাবর। আচ্ছা, এটা আসলে সে প্রথম কেসে সে আসলে এই এতটুকু জিনিস সে দেখতে পেয়েছিল। আচ্ছা, তো এখন এখান থেকে আমরা যদি আসলে কিছু জিনিস ধরে নেওয়া দরকার, আমরা এইখানে একটা অ্যাঙ্গেল ধরে নিই, সেটা হচ্ছে এটা, এটা আমার জানলে খুব ভালো হতো, এই অ্যাঙ্গেলটা আমি থিটা ধরে নিলাম। তো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আসলে আমাদের থিটা হবে। তো এটা যদি থিটা, তো এখন এখান থেকে আমি যদি ওই সাইন রুলটা ইউজ করতে চাই, এখানে এই অঙ্কটা সাইন রুল দিয়ে করতে হবে আসলে মেইনলি। তো এখন এখান থেকে সাইন রুলটা ইউজ করলে আমরা আসলে জিনিসটা বলতে পারবো। সো এখানে সাইন রুলটা ইউজ করার জন্য দুইটা বেগের লব দিয়ে আসলে একটাকে হইতে হবে। সো আমি একটু নাম দিয়ে ফেলি, তাহলে আসলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে এটা আসলে আমাদের হচ্ছে ভি2, এটা ভিআরএল, এটা ভিআর, একটা হচ্ছে ভিআরএল। সো এখানে ভিআরএল মানে আসলে কি বলতে পারি আমরা, ভিআরএল, ভিআরএল মানে তো হচ্ছে
এটা সমান বলতে পারবো যে সেটা হচ্ছে ভিআর মাইনাস ভিএল, এটা আসলে লেখা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে ভিআর মাইনাস ভিএল। তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি যে তাহলে ভিআর সমান আসলে কি লেখা যাচ্ছে? ভিআর সমান লেখা যাচ্ছে, ভিআরটা সমান লেখা যাচ্ছে যে ভিআরএল প্লাস আসলে ভিএল। তাহলে এখানে বলতে পারতেছি যে ভিআরএল এবং ভিএল এর লব্ধিটা আসলে ভিআর। তাহলে আমি এখানে বলতে পারতেছি, এখানে একটা দারুণ জিনিস লেখা আছে যে ভিআরটা বেসিক্যালি হচ্ছে এই দুইটা বেগের আসলে লব্ধি। তো এটা যদি লব্ধি হয় তাহলে সাইন রুলটা এখানে কাজ করবে। কেমন? তো সাইন রুলটা যদি কাজ করে তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? সেটা হচ্ছে বলতে পারতেছি যে এটা তো ভিআরটা তো লব্ধি, তাহলে বলতে পারবো ভিআরএল ডিভাইড বাই ভিআরএলটাকে ঢেকে রাখবো। তাহলে এটা মাঝখানে এ কোণটা তো হবে 90, কেমন? এটা কোনো সন্দেহ নেই। তো আমি যখন আরটাকে যখন ভিআরএল যখন লিখতেছি তখন ভিআরএল কে রেখে রাখলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ আসবে ভিএল, এবং ভিআর এর মধ্যবর্তী কোণটা আসবে তোমার 90 মাইনাস থিটা। তখন এই জায়গাতে অ্যাঙ্গেলটা লিখতে পারবো যে সাইন 90 মাইনাস থিটা। তারপরে আমি যদি এখান থেকে ভিএলটা লিখতে চাই, ভিএলটা লিখতে চাইলে আমাদের এখানে আসবে ভিএলটাকে ঢেকে রাখবো, 5টাকে ঢেকে রাখবো, তখন ভিআর আর ভিআরএল এর মধ্যবর্তী কোণটা হচ্ছে সাইন থিটা। আর তোমার এখানে ভিআর যখন ঢেকে রাখবো তখন ভিআরটাকে ঢেকে রাখলে মধ্যবর্তী কোণটা আসবে সাইন 90। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো যদি এখানে ভিআরএলটা আমার কোনো কাজে লাগবে না, আমি লাস্টের দুইটা নিয়ে আসলে এই দুইটা পার্ট নিয়ে কাজ করলে আসলে আমাদের জন্য সুবিধা, কারণ এই দুইটার ভ্যালু আমাদের মোটামুটি দেওয়া আছে, আইডিয়া দেওয়া আছে। সো এখান থেকে যদি কাজ করো, আমাদের ভিএল ডিভাইড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আসতেছে ভিআর ডিভাইড বাই আসলে কি আসতেছে 1, এটা এখান থেকে লেখা যাচ্ছে। আচ্ছা, তো এখান থেকে আমি যদি এখানে কার মানটা জানি, ভিএলটা লোকের বেগটা ইনিশিয়ালি কিন্তু 5 বলে দিয়েছিল, তো এটা কিন্তু আমি জানি, ভিএলটা জানি। তো এখান থেকে তোমার ভিআরটা চলে আসবে, এটা হচ্ছে 5 বাই সাইন থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু আসতেছে ভিআর। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে ভিআর এর মানটা আসলে কত আসবে, তাহলে ভিআর এর মানটা আসবে 5 বাই সাইন থিটা, 5 ডিভাইডেড বাই সাইন থিটা, এটা আসলে আমাদের এখান থেকে লেখা আছে। ওকে, তো একটা পাইলাম, ভিআর এর মানটা হচ্ছে 5 বাই সাইন থিটা, পরে কাজে লাগবে এটা। এখনো কেস কিন্তু শেষ হয় নাই, কেস আরেকটা আছে, সেটা হচ্ছে যখন 10 মিটার পার সেকেন্ডে সে যখন বেগটা বাড়াইছিল তখন আসলে কি হয়েছিল। তখন যেসব জিনিস হয়েছিল ওগুলো আমরা একটু দেখি। প্রথমে 10 মিটার পার সেকেন্ডে সে যখন বেগ বাড়াইছে, 10 মিটার পার সেকেন্ডে যখন সে বেগ বাড়াইছে তখন কনসেপ্টটা হচ্ছে, তখন বেগটা আসলে কাজ করতেছে 10। একটু চিন্তা করি, এদিক বরাবর যে বেগটা আছে, বেগটা আসলে এখন হয়ে গেছে 10 মিটার পার সেকেন্ড, এবং বৃষ্টি আসলে কিন্তু সামনে বরাবরই পড়তেছে। রেইন কিন্তু ডিরেকশন চেঞ্জ করে নাই, রেইন কিন্তু যেদিকে আছে ওদিকে পড়তেছে। বিআর কিন্তু এদিকেই আছে, এই ডিরেকশনে বিআর কিন্তু এদিকেই আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ভিআরএল প্রাইম আর কি বলতে পারি, ভিআরএল প্রাইম। আচ্ছা, তো এখন সে আসলে নতুন একটা বেগ দেখতে পাচ্ছে, সে দেখতে পাচ্ছে সে আসলে উলম্বের সাথে বৃষ্টির বেগটা ভিআরএল প্রাইমটা, সরি এটা তো ভিআর ছিল, এটা ভিআর ছিল বেসিক্যালি ভিআর প্রাইম, এটা হচ্ছে ভিআর প্রাইম, আর এটা হচ্ছে ভিআরএল প্রাইম। তো সে আসলে দেখতে পাচ্ছে ভিআরএল প্রাইমটা এই সাইডে চলে আসছে, কেমন? এবং এটা হচ্ছে উলম্ব যে রেখাটা আছে, উলম্ব রেখাটার সাথে এই উলম্ব রেখাটা এখানে দেখা যাচ্ছে না, সো এটার সাথে 30 ডিগ্রি কোণে পড়তেছে। সো এটা 30, আর এটা আমাদেরকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এটা আমি ধরে নিয়েছিলাম ইনিশিয়ালি। আচ্ছা, তো এখন এখানে যদি আমি এটা নিয়ে কাজ করি, এখানে আসলে কি বলতে পারবো এই এই ছবিটা নিয়ে। তো এখান থেকে বলা যাচ্ছে যে ভিআরএল, আমি যদি একটু ওই যে সামুদ্রিকের আইডিয়াটা যদি ইউজ করি তাহলে এখান থেকে বলতে পারবো যে ভিআরএল প্রাইম সমান আসতেছে ভিআর প্রাইম মাইনাস হচ্ছে ভিআর, ভি এটা হচ্ছে ভিআর না ভিএল, সরি এটা হচ্ছে ভিএল। সো এটা আসবে ভিআর প্রাইম মাইনাস ভিএল, এটা আর প্রাইম হবে না, বৃষ্টির বেগটা সেমই আছে, ভিএল প্রাইম। আচ্ছা, এখন এখান থেকে আমি আসলে আবার সেম কনসেপ্ট বলতে পারবো যে ভিআরটা আসলে ভাইয়া এদের লব্ধি, ভিআরএল প্রাইম প্লাস ভিএল এর লব্ধি আসলে এখান থেকে পাওয়া যাচ্ছে, কেমন? এই জিনিসটা তাদের লব্ধি পাওয়া যাচ্ছে। এখন এটা যদি লব্ধি পাওয়া যায় তাহলে এখানে সাইন রুলটা কাজ করবে। তো সাইন রুলটা যদি আমরা এখানে কাজ করাইতে চাই তাহলে আসলে আমরা এখানে কি বলতে পারবো যে এখানে ভিআরএল এবং ভিএল এর লব্ধিটা হচ্ছে তোমার ভিআর। তো এই কনসেপ্টটা যদি এখান থেকে ইউজ করা হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটার লব্ধিটা হচ্ছে ভিআর।
তাহলে ভিআরটা হচ্ছে এ বেগটা এবং এইখানে যে বেগটা আছে এবং এ বেগটার লব্ধি। সো এই কনসেপ্টটা এখানে ইউজ করলে অঙ্কটা সোজা হয়ে গেল। তো এখন এখান থেকে আমি যদি লিখতে চাই তাহলে এখান থেকে কি লেখা যাবে দেখি। সেটা আসবে আমাদের ভিআর ডিভাইডেড বাই ভিআর কে যখন লিখবো, কারণ এটা তো লব্ধি হচ্ছে, তো ভিআর কে যখন লিখতেছি তখন আসলে ভিআরটাকে দেখে রাখবো অন্য দুইটার মধ্যবর্তী কোণ যেটা আসবে সেটা আসবে আমাদের সাইন। এইটা তো 30, এই পুরোটা 90, তাহলে 120 হয়ে যাচ্ছে। তাহলে সাইন 120 ভিআর লিখছি। এবার আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে ভিএল প্রাইমটা লাগবে, কারণ ভিআরএলটা লাগবে না আমাদের। ভিএল প্রাইম যখন লিখবো তখন ভিএল প্রাইম দেখে রাখবো। তাহলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন আমাদের থিটা প্লাস 30 লেখা যায়, বা 30 প্লাস থিটা যাই হোক কেন ওটা আসবে। তাহলে সাইন 120 এর মানটা আসলে কত দাঁড়াচ্ছে? সাইন 120 এর মানটা আসতেছে তোমার √3/2। আর এখানে ভিএল প্রাইম এটার মানটা কিন্তু এখন আমরা জানি, এটা বলছে 10, সেটা 10 ডিভাইড বাই সাইন 30 প্লাস থিটা, এটা এখান থেকে লেখা আছে। তো এখন আমাদের এখানে একটা টার্ম পাচ্ছি, আর এখানে আমরা একটা কাজ করতে পারি। সেটা হচ্ছে আমরা চাইলে এটাকে ভাগ দিয়ে ফেলতে পারি আগের ইকুয়েশনের সাথে। এখানে একটা ভিআর এর মান যেটা আমি জানি, তো এখান থেকে এই কনসেপ্টটা ভিআর এর মানটা এখানে সরাসরি বসিয়ে দেওয়া যায়। তাহলে বসিয়ে দিলে আমাদের জন্য আসলে কিছুটা সুবিধা হয়ে যাবে আর কি, কেমন? তো আমি যদি এখানে ভিআর এর মানটা বসাই তাহলে এখানে আসলে কি দাঁড়াবে? এটা আসতেছে তোমাদের ভিআর এর মানটা আসলে 5 ডিভাইডেড বাই এখানে আসতেছে সাইন থিটা ডিভাইডেড বাই এখানে √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু আসতেছে তোমার 10 ডিভাইডেড বাই সাইন 30 প্লাস থিটা, এটা লেখা যায়। তো এখন এখানে 5টা 10টা কেটে যাচ্ছে, তাহলে এখানে তো ভাইয়া আসবে তোমার 2। আচ্ছা, এখানে তো 2 আসে। আর এখানে √3/2 এটা তো উল্টে যাবে বাংলা নিয়ম অনুসারে, এটা আসবে √3/2, এখানে চলে আসবে √3/2। আর সাইন থিটা যেটা আছে এটা আসলে আমাদের এই পাশে নিয়ে যাওয়া যায়। তাহলে আমি একসাথে ক্যালকুলেশন করলে বলতে পারতেছি যে এটা আসবে সাইন 30 সাইন থিটা সাইন 30 প্লাস থিটা ডিভাইড বাই নিচে আসতেছে সাইন থিটা। আর এটা এদিক ওদিক করে ফেলে এটা আসবে নিচে আসবে 2টা। কেমন? তো একসাথে ক্যালকুলেশন করে ফেলছি। সো এখান থেকে বোথ সাইড আসলে 2টা কেটে যাচ্ছে। 2টা কেটে ফেললে আমরা এখান থেকে ফাইনালি যদি এটাকে ভেঙে দিই, তাহলে এখানে সাইন থিটা যেটা আছে এই সূত্রটাকে যদি তুমি ভাঙো সাইন a প্লাস বি সূত্রে, তাহলে তুমি একদম সরাসরি মানটা পাবো যে সাইন থিটা, তারপর আসতেছে cos 30, তারপর আসতেছে cos থিটা সাইন 30 ডিভাইডেড বাই নিচে আসতেছে সাইন থিটা সমান আসতেছে √3। এটা √3 দেখা যায়। আচ্ছা, এখন জাস্ট একটা ছোট্ট কাজ বাকি। এখন হচ্ছে যদি আমি এখানে থিটার মানটা যদি এখান থেকে সরাসরি বসিয়ে দিতে চাই, তাহলে এখান থেকে আসলে মানটা যদি অ্যাকচুয়ালি সাইন থিটা এটার সাথে আলাদা করে ফেললে এই পার্টটার সাথে আসলে সাইন থিটা কেটে যাবে। তারপর হচ্ছে যে এটার সাথে আলাদা করে দিয়ে ফেললে এটা আসলে কট হয়ে যাবে। তাহলে আলটিমেটলি তোমার এখানে আনসারটা আসলে দাঁড়াবে, যদি তুমি ফাইনালি ক্যালকুলেশন করো এখানে থিটার মানটা তোমার দাঁড়াবে 30 ডিগ্রি। হ্যাঁ, এটা যদি একটু ক্যালকুলেশন করে ফেলো ক্যালকুলেটর নিয়ে, যদি তাহলে একটু ক্যালকুলেশন করো দেখবে যে থিটার মানটা 30 ডিগ্রি আসবে। তো থিটা যদি 30 ডিগ্রি হয় আমাকে ভিআর বের করতে বলছে। সো ভিআরটা আমি আসলে এই সূত্র থেকে বসাই দিলে বের হয়ে যাচ্ছে। তখন ভিআরটা আসবে, এটা আসবে 5 ডিভাইডেড বাই সাইন 30, যেখানে কিনা তুমি মানটা বসালে তোমার আসবে 10 মিটার পার সেকেন্ড। এটার মাধ্যমে আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি। সো ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের এই ম্যাথটা। এটা একটু বড় ম্যাথ ছিল, এটা তোমরা একটু দেখে রাখবা। এটা খুব একটা আসে না, বাট আসলে অন্যান্য ম্যাথগুলো আসলে বোর্ডে আসার কি আগের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট ছিল, আমাদের 3 নাম্বার ম্যাথটা। তাও এটা আমরা দেখে রাখবো। সো পরবর্তী লেকচার আমরা শুরু করব নিউটনের গতিসূত্র সংক্রান্ত, ওই লেকচারটা দেখার আমন্ত্রণ রইল।